ঘরের বউর আবার কিসের ঘোরাঘুরি বেড়াতে যাওয়া? চুপচাপ আদা জিরাগুলো বেটে হাঁড়ি পাতিল মাঝে গিয়ে এত কথা কিসের? আর তুমি আসছো ভালো কথা, বসো খাও তারপর চলে যাইবা। এত উস্কানি দাও কেন? তোমার বোন যদি বাপের বাড়ি চলে যায় তাহলে আমার মেয়েদেরকে রান্না করে খাওয়াবে কে? কোনো বাপের বাড়িটারে যাওয়া হবে না। সুখী টলমলে চোখে তাকালো পাশে বসে থাকা ছোট্ট ভাইয়ের দিকে। বয়সে সুখী থেকে ছোট হলেও হুজাইফা বয়সে বুদ্ধিতে অনেকটাই বড়। 5 ফুট 7 ইঞ্চি উচ্চতা। সবে স্কুলের গণ্ডি পেরিয়েছে, কলেজে ভর্তি হয়েছে। এত বড় ছেলের সঙ্গে মৌসুমী বেগম এভাবে কথা বললেন? লজ্জায় অপমানে হুজাইফা মাথা নিচু করে বসে রইল। উজ্জ্বল শ্যামবর্ণ মুখটা কালো হয়ে গেল মুহূর্তেই। স্পষ্ট বোঝা যাচ্ছে গালগুলো লাল বর্ণ ধারণ করতে শুরু করেছে। সুখী ভাইয়ের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। ভাই তার নিচের দিকে তাকিয়েই আছে। যতবারই হুজাইফা এসেছে ততবারই মৌসুমী বেগম না হলে জহির ইসলাম অপমান করেছে কোনো না কোনোভাবে। শুধু হুজাইফা নয়, সুখীদের বাড়ি থেকে যে কেউ আসলে না কেঁদে কখনো বাড়ি ফিরেছে এমনটা হয়নি। সুখী অনার্স 3য় বর্ষে থাকা অবস্থায় বিয়ে করেছে তার ক্লাসমেট আবরার তিয়াসকে। দুজনের প্রেমের সম্পর্ক ছিল 3 বছর ধরে। সুখীর পরিবার বিয়ের জন্য চাপ দিলে ভালোবাসার মানুষের হাত না ছেড়ে জীবন সঙ্গী রূপে বেছে নিয়েছে আবরারকে। আবরারের কোনো ভাই নেই। 3 বোনের আদরের ছোট ভাই আবরার। বাবা মায়ের একমাত্র ছেলে সন্তান। একমাত্র ছেলে স্টুডেন্ট অবস্থায় বিয়ে করাতে মত ছিল না তার বাবা মার। ফলাফল সুখীর উপর অত্যাচার। মৌসুমী বেগম বাহির থেকে এসেছে। এসেই শুয়ে পড়ল ফোনটা নিয়ে। একে একে কল করলো তার মেয়েদের। সামনে ঈদ, তাই মেয়েদের শ্বশুরবাড়িতে দাওয়াত পাঠিয়েছেন আরও আগেই। তিনি মেয়েদের বলছেন যেন ঈদের দিন বিকেলেই চলে আসে। মেয়েরা না আসলে তিনি ঈদের শাড়ি পরবেন না বলেও হুমকি ধামকি দিলেন। সুখী সবটা শুনেও চুপ করে শুয়ে আছে। তার ভাই যে এসেছিল চলে গেছে কিনা বা খেয়েছে কিনা একবারের জন্যও জিজ্ঞেস করেনি কেউ। সুখী দীর্ঘশ্বাস ফেলে অজু করতে চলে গেল। আবরার সুখীর উপর কোনো অন্যায় বা জোর জুলুম করে না। সে যথেষ্ট সাপোর্ট করে সুখীকে। কথাবার্তায় আচার আচরণেও যথেষ্ট ভালো। সুখীর পরিবারের সবাইকেও সে যথেষ্ট সম্মান করে। কিন্তু সমস্যা একটাই, তার বাবা মা বোনেরা যেভাবে চাইবে সুখীকে সেভাবেই চলতে হবে। আবরার এ নিয়ে কখনো কোনো কথা বলতে পারবে না, এটা তার স্পষ্ট কথা। তারা অন্যায় করছে দেখলেও আবরার চুপ করে থাকে। সুখীর মনে সবচেয়ে বড় কষ্ট এটাই। আবরার কখনো বাড়িতে আসলে সুখীর কাজে সাহায্য করতে চাইলে মা বোনদের জন্য আর পেরে ওঠে না। যথেষ্ট ভালো বেতনের চাকরি করলেও বেতনের 3 ভাগের 2 ভাগ পরিবারকে দিতে হয়। যে টাকা সে নিজের জন্য রাখে তারও 1 টাকা করে হিসাব দিতে হয় আবরারকে। সুখী সব কিছু দেখে আর মুখ বুজে সহ্য করে। ঘরের বউদেরও একটা হাত খরচের ব্যাপার আছে, এটি কেউ বুঝতে চেষ্টাই করে না। ব্যক্তিগত কোনো জিনিস প্রয়োজন হলেও সেটা শাশুড়ি বা জামাইয়ের এনে দেওয়ার অপেক্ষা করতে হয়। এনে দেওয়াতেও থাকে হাজার ধরনের কথা। অথচ মৌসুমী বেগম মেয়েদের এই বিষয় নিয়ে কত চিন্তিত থাকেন। জামাইরা তার মেয়েদের সাথে কিভাবে কথা বলছে, তাদের কি কি এনে দিচ্ছে, তার মেয়েদের দিয়ে বেশি কাজ করাচ্ছে কিনা, এক্সট্রা হাত খরচ দিচ্ছে কিনা, ঠিকঠাক মতো ঘুরতে যাচ্ছে কিনা, মেয়েদের কখন কি দিতে হবে, সব বিষয়ে তিনি সচেতন, শুধু ঘরের বউকে ছাড়া। কেটেছে 8টি বছর। সুখী সব সয়ে গেছে। এখন আর হুটহাট কাঁদে না, মন খারাপ করে না কোনো কারণে। নিজেকে বেশ অনেকটাই নিয়ন্ত্রণ করতে শিখে গেছে। 2 ছেলে এখন তার জীবনের সব কিছু। পরিস্থিতি এখন আর আগের মতো নেই। মৌসুমী বেগম অসুস্থ। 2 বছর আগের কথা। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে মৌসুমী বেগম নিজের শরীর নাড়াচাড়া করতে পারছিল না। তাড়াহুড়ো করে নিয়ে যাওয়া হলো ডক্টরের কাছে। সুখীর গর্ভে তখন তার 2য় সন্তান। ডক্টর জানালো ঘুমের মাঝেই হয়তো মৌসুমী বেগম স্ট্রোক করেছেন। ফলস্বরূপ বাম সাইডের মাথা থেকে পা অবধি অবশ হয়ে গেছে, যাকে বলা হয় প্যারালাইজড। মুখের এক পাশটা অবধি বেঁকে গেছে। আগের মতো কথা স্বাভাবিকভাবে বোঝা যায় না। প্রথম 1 বছর আবরারের বোনেরা এসেছে মাঝে মাঝেই। 1 বছর পেরিতেই তারা বিভিন্ন বাহানা দিয়ে আসা একদম বন্ধ করে দিল। বড় মেয়ে কুয়াশা মাঝে মাঝে আসে শুধু। আসলেও মায়ের সেবা যত্ন তেমন করে না বললেই চলে। সব করতে হয় সুখী আর জহির ইসলামকে। জহির ইসলামও আগের থেকে নরম হয়েছে। তিনিও অসুস্থ। ডায়াবেটিস, হাই প্রেশার, হাঁটু ব্যথায় তিনি মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়েন। সুখী পরিবারের সব কাজকর্ম একা একা করে। ফাঁকে নিজের হাত খরচের জন্য স্টুডেন্ট পড়ায় 15 থেকে 20 জনের মতো। আবরার পরবর্তীতে সুখীকে টাকা দিতে চেয়েছে, কিন্তু সুখী নেয়নি। যখন প্রয়োজন ছিল তখন আবরার দেয়নি। এখন তার আর প্রয়োজন নেই। দুজন দুজনকে ভালোবাসলেও সুখীর মনে আবরারের প্রতি আছে এক অদৃশ্য দেয়াল। এই দেয়াল আবরার নিজে তৈরি করেছে। মাঝে মাঝে এসে বাবা মাকে দেখে যায় আবরার। পরিবারের সম্পূর্ণ খরচ এখন তার সামলাতে হয়। মৌসুমী বেগম আগের থেকে নরম হয়েছে। পুরোপুরিভাবে পাল্টে গেছেন তিনি। সারাদিন জিকির পরে সুখীর জন্য দোয়া করেন।
অতীতে নিজের করা কর্মের জন্য ভীষণ লজ্জিত তিনি। মাঝে মাঝে মেয়েদের জন্য কাঁদেন তিনি। তবুও মাকে সেবা যত্ন করার ভয়ে কোনো মেয়ে আসে না। ফোন কলে দু একটা কথা বলে ব্যস্ততা দেখিয়ে রেখে দেয়। সামনে ঈদ। মৌসুমী বেগমকে গোসল করানোর সময় তিনি সুখীর দিকে তাকিয়ে অস্পষ্ট আওয়াজে বললেন, সুখী, আর কতদিন ঈদে বাড়ি যাবে না? টেপির মাকে রেখে ঘুরে এসো তোমাদের বাড়ি। আমাদের জন্য তুমি বাবার বাড়ি যাচ্ছ না, এটাতে খুবই খারাপ লাগছে আমার। সুখীর চটপট উত্তর, এখন গিয়ে কি করব? যখন যাওয়ার দরকার ছিল তখন যেতে পারিনি। যখন যেতে মন চাইতো তখন বারণ ছিল। তখন আমার স্বভাব ছিল। এখন আমার আম্মা নেই, বাবার বাড়ি থাকতেও সেখানে আমার কিচ্ছু নেই, সব গেছে। এইভাবে জীবন কেটে যাক। আম্মার সাথে পরে না হয় গল্প করব, সময় কাটাবো। মৌসুমী বেগম তৎক্ষণাৎ সশব্দে কেঁদে মাপ চাইতে শুরু করলো সুখীর কাছে। সুখী মনে মনে হাসে। সময় কি অদ্ভুত জিনিস। একটা সময় সুখী মরিয়া হয়ে যেত বাবার বাড়ি যাওয়ার জন্য, কিন্তু মৌসুমী বেগম যেতে দিতেন না। যে মুখ দিয়ে তিনি যেতে বারণ করতেন সে মুখ দিয়ে অনুরোধ করছে বাবার বাড়ি যাওয়ার জন্য। হায় সময় রে।